আমাদের গুজরাটে সবজির দাম কত, পশ্চিম বাংলার সবজির দামের সাথে কতটা পার্থক্য থাকে। তার সাথে সাথেই কালকে আবার পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, যেটাই তোমরা বলে থাকো। তাই দুটো সংক্রান্তির জন্যই জমিয়ে বাজার করব। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। কালারটা পার্পল পার্পল দেখতেই পাচ্ছ। কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। এখন বাজে ওই 1:30টা মতন, আমরা খেতে বসবো, তারপর কৃষ্ণ সোনাকে খাওয়াবো। এখনো রান্নাঘরে ক্লিন হয়নি, ঘরের কিছু কিছু কাজ বাকি রয়েছে। আর কালকে আবার একটা স্পেশাল দিন, মকর সংক্রান্তি। তো দেখা যাক কালকের জন্য কিছু যদি অ্যারেঞ্জ করতে পারি আজকে, তো সেটা আজকে করবো। এই সবেমাত্র খেতে বসে পড়লাম। দুপুরে আজকে রিকি রান্না করেছি কালো ছোলার তরকারি, আর ভাতটা আমি বানিয়ে নিয়েছি। প্রথমে 3জন নিচে বসে খাচ্ছিলাম, কিন্তু একটুখানি জায়গাটা একটু কম মনে হচ্ছিলো, তাই রিকি বললো আমি ওপরে বসে খেয়ে নিই, তোমরা দুজন নিচে বসে খাও। ব্যাস, ছেলের তো মাথা গরম হয়ে গেছে, বাবা কেন ওপরে চলে গেল, অমনি গড়াগড়ি শুরু করে দিয়েছে। অগত্যা বাবাকে আবার আমাদের সাথে নিচে বসেই খেতে হলো। আর যেই ওর বাবাকে প্লেট নিয়ে নিচে বসতে দেখেছে, অমনি সুর করে দেখো নিজের জায়গায় বসে খাওয়া শুরু করেছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করো কৃষ্ণ সোনা কি নিজে হাত দিয়েই সমস্ত খাবার খায়, মানে পেট ভরে কি আমাদের সাথে বসে নিজে হাত দিয়ে খাবার খায়? যদি সেই প্রশ্নটা হয়ে থাকে তাহলে উত্তর হলো না, কারণ ও যতটা আমাদের সাথে বসে খাবার খায় তাতে ওর পেট ভরে না, তবে মনটা অবশ্যই ভরে যায়। আর এই অভ্যাসটা কিন্তু ভালো অভ্যেস, ধীরে ধীরে এইভাবেই খেতে শিখে যাবে। আর পেট ভরে খাওয়ানোর জন্য আমি তো রয়েইছি, মোটামুটি আমি খাইয়ে দিই, তারপরে আমাদের সাথে বসে বসে খাবার খায়। এই যে খেতে খেতেই পাকামো শুরু, জলটা ঢেলে নিয়েছে মুখের মধ্যে। মাঝে মাঝে এমন দুষ্টুমি করে না, কি বলবো, কিছু বলার মতন না। তবে এতটাই ছোট বাচ্চা, ওকে আর কি বকাবকি করব। যেই না ওর বাবা একটু বোতল থেকে জল খাইয়ে দিয়েছে, অমনি ওর বসে বসে নাচানাচি শুরু। কথা বলে তোমার সাথে? কে? বাবা কথা বলতে বলতে শুয়ে পড়েছে। আবার মাঝে মাঝে একটু গ্যাপ দেয়, আমরা যেরকম কথা বলার মাঝখানে একটু পজ দিই, ফোনের ওই পাশ থেকে যে কথা বলছে সেটা শুনি, ও সেটা এরকম এরকম। এ ভগবান, আমার বড্ড পিটপিটে, ওই পায়ের নিচে একটু ভাত লেগেছে, এখন ওইটাকে যতক্ষণ না খুঁটে সরাবে ততক্ষণ বসেই থাকে। আচ্ছা ঠিক আছে, হয়েছে পরিষ্কার। এই খানিকক্ষণ আগে বাবা আর ছেলেতে চলে এসেছে ছাদে। ওই যে কৃষ্ণ, দেখা যাক কৃষ্ণ ওরা কি করছে। দেখো কাণ্ড, কি পরিমাণে দৌড়োদৌড়ি শুরু করেছে। তার মধ্যে দেখো সবাই ট্যাঙ্কির ওপর উঠে ছাদে উঠে ঘুড়ি ওড়ানো শুরু করে দিয়েছে। গুজরাটের সংক্রান্তি মানেই কিন্তু প্রচুর পরিমাণে ঘুড়ি ওড়ানো, সারাদিন ছাদে থাকা, ছাদে বসে খাওয়া দাওয়া করা, এই সমস্ত কিছু। আর কৃষ্ণ সোনা ঘুড়ি ওড়ানো দেখে কী পরিমাণে যে খুশি হয়েছে সেটা বলার মতন না। আগের বছরও ছিল বড্ড ছোট, তখন ওর 1 বছর হয়েছিল না। তো ওকে একবার ছাদে নিয়ে এসেছিলাম, তখন কিছুই বুঝতে পারিনি। এখানে একটা খাটিয়া বিছানো ছিল, আর খাটিয়াতে পেয়ে কৃষ্ণ সোনা কী যে খুশি সেটাতে দেখতেই পারছো। এর ওপরে লাফালাফি করছে, ওই যে ট্র্যাঙ্কুলিনে উঠেছিল, ট্র্যাঙ্কুলিনের মতন। কি নামো পারবে? দেখি তো কিভাবে নামতে পারিস তুই। ওই দেখো, নাম নাম নাম, পারবি। ইয়েস, আরেকটু আরেকটু আরেকটু, এই তো তুমি পেরে গেলে। শুয়ে পড়তো শোনা। হ্যাঁ, ওরে বাবা, ও তো খাটিয়া নিয়ে ব্যস্ত। আর এইদিকে দেখো ধীরে ধীরে ঘুড়ির সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আজকে যদিও সংক্রান্তি না, সংক্রান্তি কালকে, আর 15 তারিখেও সেলিব্রেট করা হবে। তো কালকে আর পরশু দিন দেখবে কত পরিমাণে লোক ছাদে থাকে। ওই দিকে যেদিকেই বিল্ডিংয়ের দিকে তাকাবে, শুধু বিল্ডিংয়ের ছাদের ওপর শুধু মানুষের মাথা আর ঘুড়ি দেখতে পারবে। রাস্তায় এখনও দেখো ওই যে মাঞ্জা দেওয়া চলছে। আমাদের এই বিল্ডিংয়ে কৃষ্ণ সোনার বয়সীর কেউ নেই, তাই ও ভীষণ একা পড়ে যায়, খেলতে পারে না। তাই অগত্যা আমাকে আর রিকিকেই ওর বন্ধু, খেলার সাথী সব কিছু হতে হয়েছে। আমি ছোট্টবেলা থেকেই চেষ্টা তো এটাই রাখবো যেন কৃষ্ণ সোনা আমাকে সবসময় ওর বেস্ট ফ্রেন্ড মনে করে, যেন বিনা হেজিটেশনে আমাকে সব কথা বলতে পারে। এখানে আমি হাত দিয়ে 1 2 3 কাউন্ট করে দেখাচ্ছিলাম, আর সেটাই কিন্তু কৃষ্ণ সোনা আমাকে দেখা দেখি কপি করছিল। তো এখানে আসার পর মানে পার্ক ছাড়া এত বড় জায়গাতে একদম পড়েও গেছে, দিশেহারা হয়ে গেছে।
পড়েও গেছিলিস? এই এটা যে বসছি এটা ভেঙে যাবে না তো? বাবা গো, না না পড়বে না, একটু আমিও বললাম পড়বে না, ছিঁড়ে ভেতরে ঢুকে যাই। ও দেখো ইচ্ছে করে শুয়ে পড়ছে। আমাদের সোসাইটির পাশের পার্কটায় না যোগা শেখানো হয়, অনেকদিন আগে থেকেই শেখাতো, তবে মাঝখানে বন্ধ ছিল, আবার চালু করেছে। আর আমি যে পরিমাণে এবার ওয়েট গেইন করেছি কলকাতায় গিয়ে, তাই ভাবছি ওয়েট লস করার জন্য যোগা ক্লাসটা জয়েন করে নেব। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আমরা ঘরে চলে এসেছি। ঘরে সন্ধে ভাতে দেখিয়ে এখন একটুখানি বাজারে যাব। ওই যে কালকে সংক্রান্তি আর পরশু দিন আবার পৌষ সংক্রান্তি, মানে মকর সংক্রান্তি আর পৌষ সংক্রান্তিতে একই, এক এক জায়গায় এক একটা নাম, তো তারই জন্য বাজার করতে। আর এদিকে কৃষুবাবু তো দরজা খোলার মাত্রই লিফটের কাছে দৌড়ে ছুটে চলে যায়। বাইরের পরিবেশটা জানো তো এই সময় ভীষণ ভালো থাকে, বাচ্চাদের জন্য বেলুন বলো, ঘুড়ি বলো, সমস্ত কিছু বিক্রি হয়, আর প্রচুর মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। এই যে এটা হলো আমাদের এখানে ফায়ার স্টেশন। দেখতে দেখতে চলে এসেছি বাজারে। বাজারে এসে প্রথমেই আজকে এই তুয়ারের ফালি, এই ফালিটা নেওয়ার জন্য আমাদের ইচ্ছে করলো। ইচ্ছের থেকে বড় কথা নিতে হবে, কালকে একটুখানি উন্ধিও বানানো হবে তার জন্য। তো ওই ফালিটা নিয়ে নিলাম। ওই ফালিটার দাম ছিল 220 টাকা। এই যে এই শিমগুলো, এই শিমগুলোর দামও 220 টাকা। আমাদের এখানে কলকাতার মতন ওই চ্যাপটা বড় শিমগুলো পাওয়া যায় না, পাতলা পাতলা শিমগুলো পাওয়া যায়, তাই আজকে এই শিমগুলো নিয়ে নিলাম। আর এই যে ছোট বেগুনগুলো, এই বেগুনগুলোকে গুজরাটিতে রবাইয়া বলে থাকে, আর এটার দামও কিন্তু 220 টাকা। মোটামুটি বেশিরভাগ সবজি যা দেখতে পাচ্ছি 220 টাকা, 220 টাকা দাম। আবার আমেদাবাদে জানো তো, আমাদের বাড়ির সামনে যেই বাজারটা, সেই বাজারটায় আবার সবজির দাম এখানের তুলনায় অনেকটাই বেশি থাকে, তাই বাড়ির থেকে দূরে এই বাজারটায় আমরা আসি। এই বাজারটায় তুলনামূলকভাবে সবজির দামটাকে আমরা কম পাই। তবে গুজরাটের নানান জায়গায় কিন্তু সবজির দাম ভ্যারি করে। এই যে ধরো এই বীজটা দেখতে পাচ্ছ, এই বীজটা আসলেই কি আমরা জানি না, তবে উন্ধিওতে ইউজ হয়, ওই কারণেই আমরা নিচ্ছি। আর কৃষকসোনা সুন্দর করে বেছে বেছে ওই টুকরিটার মধ্যে দিচ্ছিল। এটার দামও 220 টাকা। টমেটোর দাম হলো এখানে 1 কিলো নিল 20 টাকা। টমেটোর দাম মাঝখানে যে কি পরিমাণে বেড়ে গেছিলো, 350 টাকা কিলো পর্যন্ত হয়েছিল। এখন টমেটোর দাম এতটাই সস্তা হয়েছে, তাই মন ভরে কিন্তু টমেটো কেনা যায়। এদিকে কৃষক বাবা কিন্তু নিজের মনে সুন্দর সুন্দর টমেটো বেছে দিচ্ছে। ও আসলে আমাদের সব কাজবাজ করতে না ভীষণ পছন্দ করে। এই বাজারটা এরকম রাস্তার ধারেই ঠেলা গাড়ির ওপরে বা ভ্যানের ওপরে মোটামুটি সবজিগুলো বিক্রি হয়ে থাকে। ওই যে কৃষকবাবু হেঁটে চলেছে ওর বাবার হাত ধরে। এবার নিতে যাব আদা। আদার দাম অন্যান্য সবজির তুলনায় কিন্তু অনেকটাই বেশি, 40 টাকার 250 দিচ্ছিল। তো আমাদের 250 নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তাই আমরা ওই 20 টাকার মতন আদা নিয়ে নিয়েছি। আর এখানেই তো আমার চোখ একেবারে জুড়িয়ে গেছে, এত সুন্দর ডাসা ডাসা পেয়ারা দেখে নিজেকে কিছুতেই সামলাতে পারলাম না, তাই 1 কিলো পেয়ারা নিয়ে নেব। এখানে জানো তো সবজির দামের তুলনায় ফলের দামটা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। আমাদের কলকাতায় কিন্তু ফলের বিক্রিটা অনেকটা কম হয়, মানে কলকাতায় বলতে আমি চাকদার কথা বোঝাতে চাইছি। এখানে কিন্তু ফলটা প্রচুর পরিমাণে মানুষ কেনে। এই যে পেয়ারাটা নিলাম 50 টাকার 1 কিলো দিল। আর এখানে কৃষকসোনা স্ট্রবেরিটা দেখে ভীষণ খুশি হয়েছিল, তাই ওর বাবার কাছে দাবি জানাতে বাবা ওকে স্ট্রবেরিটা কিনে দিল। আবার নিজেই দেখো কি সুন্দর প্যাকেটের ভেতর ভরে প্যাকিং করে নিচ্ছে। এই যে অল্প একটু পালং শাক নিয়ে নিলাম, এখানে তো সারা বছর পালং শাকটা পাওয়া যায়। এই পালং শাকটা নিল 15 টাকা। আর এই বাজারে এই কাকুটা একটু বয়স্ক মানুষ, এই কাকুটা সবসময় বসে থাকে এখানে এই আচার, একটুখানি লঙ্কার আচার, টক মিষ্টি আচার, কয়েকটা মশলা, কয়েকটা পাঁপড় নিয়ে। তো এখানে আসলে আমরা এনার থেকে 10 টাকা দামের আচারগুলো কিনে থাকি। এই যে মটরশুঁটিগুলো দেখতে পাচ্ছ, মটরশুঁটিগুলোর দাম ছিল 220 টাকা। মোটামুটি মটরশুঁটির দাম শীতকালে কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। যে দোকানটা থেকে আমরা আলু নিই, আজকে আলু শেষ হয়ে গেছে। আর এখানে নতুন ছোট আলুর দাম তুলনামূলকভাবে কম থাকে। আমাদের কলকাতায় যেরকম নতুন আলুর দাম বেশি থাকে, আমাদের গুজরাটে কিন্তু নতুন আলুর দাম কম থাকে আর পুরনো আলুর দাম বেশি থাকে। আজকের এই নতুন আলুগুলো ছোট ছোট, তার জন্য আজকে 25 টাকা কিলো নিল। এই আলুগুলো নর্মাল দিনে 25 টাকা বা 20 টাকা কিলোই থাকে নতুন আলু, কিন্তু পুরনো আলুর দাম শুনলে অবাক হবে। পুরনো আলুর দাম কিন্তু এখনও 40 টাকা কিলো রয়েছে। আর আমাদের না শীতকালে আবার নতুন আলুটাই বেশি পছন্দ হয়, তাই আমরা নতুন আলুটাই নিই। তোমাদের শীতকালে কোন আলু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এদিকে তো একটু বাবা অ্যাক্টিভার ওপর বসে অ্যাক্টিভা স্টার্ট দিচ্ছে, হর্ন বাজাচ্ছে, এই সমস্ত করতে ব্যস্ত হয়ে রয়েছে। আর এই যে একটা ছোট্ট পাতলা টিংটিঙে লাউ দেখতে পাচ্ছ, ওই লাউটার দাম নিল 30 টাকা। ওই 220 টাকা দাম ছিল, 250 থেকে সামান্য বেশি, তাই 30 টাকা নিল। এবার নিতে হবে পেঁয়াজ, আর পেঁয়াজের দামও মোটামুটি এখানে ওই ধরো আজকে যেরকম 1 কিলো 40 টাকা নিল, বললো 2 কিলো নিলে 70 টাকা নেবে। তবে 2 কিলো পেঁয়াজ বড্ড বেশি হয়ে যাবে, পরের সপ্তাহে তো আবার বাজারে আসবো, তার জন্য 2 কিলো না নিয়ে 1 কিলোই পেঁয়াজ নিয়ে নিলাম 40 টাকা দিয়ে। এবার এখন তো আমি কলকাতায় বা চাকদায় থাকছি না, তাই
চাকদায় কতটা সবজির দাম আমার কোনো আইডিয়া নেই, তোমরাই আমাকে কমেন্ট করে জানিও চাকদায় বা কলকাতায় কীরকম কীরকম সবজির দাম, এখানের সবজির দামের সাথে কতটা পার্থক্য রয়েছে। অনেকটা পার্থক্য থাকতে পারে জানো তো, শীতকালে আমাদের এখানে সবজিটা তাও অনেকটাই সস্তায় পাওয়া যায়, কিন্তু গরমকালে আমি যখন মাকে ফোন করতাম, মায়ের থেকে যখন সবজির দাম শুনতাম মানে আকাশ পাতাল তফাৎ থাকে, তখন এখানে কিন্তু সবজির দাম যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। এখন অনেকটাই সস্তা রয়েছে। এক ব্যাগ বাজার আমি বাড়িতে রেখে আরেকটা ব্যাগ নিয়ে বাইরে চলে এসেছি, আরও কিছু টুকিটাকি জিনিসপত্র নিতে হবে। এবার একটা এত বড় ব্যাগ নিয়ে জানো তো যাতায়াত করা যায় না, তাই ওটা বাড়িতে রেখে আরেকটা ব্যাগ নিয়ে চলে এসেছি। এদিকে ও কৃষু আর কৃষুর বাবা নিচেই ছিল, এখানে কৃষু গাড়ির চাবি নিয়ে খেলতে ব্যস্ত। ও আজকাল কেন জানি না গাড়ির চাবিটা নিয়ে খেলতে কী যে ভীষণ পছন্দ করে সেটা তো বলার মতন না। কালকে ওই উন্ধিও বানাতে কাঁচকলা লাগবে, তাই একটু কাঁচা কলা নিয়ে নিলাম। এই 3টে কাঁচকলার দাম নিল 20 টাকা। আর একটা জিনিস নিয়েছি রতালু বলে, ওটা দেখানো হয়নি, ওটা নিয়েছিল একদম ছোট্ট, মানে একটা ছোট্ট আলু সাইজে, ওইটার দাম নিয়েছিল 20 টাকা, মানে ওইটা ভীষণ দামি। আর এই হচ্ছে বাজারে সব থেকে কস্টলি জিনিস, সেটা হলো রসুন, যেটার দাম হলো 270 টাকা। মানে ভাবা যায় সবজির তুলনায় রসুন আর আদার দাম কতটা বেশি। বাড়িতেই সেই চটজলদি একটু পোলাও মতন বানাচ্ছি, ওই মাটার চাওয়াল বলা চলে। তো তোমরা, আমার একজন সাবস্ক্রাইবার পিঙ্কি নামে, সে আমাকে অনেকদিন থেকে এই রেসিপিটা চেয়েছিল, তাই ভাবলাম শেয়ার করে দিই। অল্প দুটো নতুন আলু কেটে নিয়েছি, একটু মটরশুঁটি ছুলে নিয়েছি পেঁয়াজ, একটু টমেটো নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা একটুখানি থেতো করে নিয়েছি, আর একটা বাটিতে একটু ঘি নিয়েছি। এখানে ঘিটা না এরকম জমে যায়, তো প্রথমে প্রেশার কুকারে একটুখানি রিফাইন তেল গরম করে তার মধ্যে ঘিটাকে দিয়ে দিচ্ছি। ঘিটাকে এবার গরম করে নেব, আর গরম হলেই দিয়ে দেবো এটার মধ্যে গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে জিরে। এই মাটার চাওয়ালটা খুব চটজলদি হয়ে যায়, আর আমাদের মতো নতুন মায়েদের জন্য এটা একটা সেভিয়ার। তো তেলটা গরম হলেই সুন্দর জিরা থেকে ওই গোটা গরম মশলা থেকে গন্ধ আসলে তার মধ্যে পেঁয়াজ আর টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কার থেতো করা পেস্টটাকে পুরো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর প্রয়োজন মতন একটুখানি মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে, তারপর আমরা পরবর্তী স্টেপে যাব। আসলে এই পোলাওটা আমি প্রায় দিনই বানিয়ে থাকি, তাই তোমরা অনেকেই জানতে চেয়েছো, স্পেশালি আমার এক সাবস্ক্রাইবার পিঙ্কি নামে, সে জানতে চেয়েছে, তাই দেখিয়ে দিলাম। আমি ক্যাচের এই সবজি মশলাটা ইউজ করেছি, তোমরা চাইলে মিট মশলা বা চিকেন মশলা দিতে পারো। যখন মশলাটা কষে যাবে, তেলটা উপরে চলে আসবে, তার মধ্যে মটরশুঁটি আর আলু দিয়ে আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেবে। আর এই সময় দিয়ে দিতে হবে একটুখানি ধনেপাতার পেস্টের বদলে তোমরা চাইলে কিন্তু কুচানো ধনেপাতাও দিতে পারো, তবে আমি পেস্টটা দিই, আর এতে এই পোলাওয়ের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। মশলাটা কষে গেছে, এবার আমি জল ঝরানো চালটাকে দিয়ে দেবো। আর এই যে কৃষবাবু উঠে পড়েছে কোলে, তাই এই সময় শ্যুট করতে ভীষণ অসুবিধা হচ্ছিল, কিন্তু এই মাটার চাওয়ালটা বানানো এতটাই ইজি, তাই ওকে কোলে নিয়েও মাঝে মধ্যে এটা আমি বানিয়ে নিতে পারি। তাই আমাদের মতন যারা নতুন মায়েরা রয়েছে তাদের কিন্তু এই চাওয়ালটা, মানে মাটার চাওয়ালের রেসিপিটা একটা সেভিয়ার বলতে পারো। কৃষ্ণসোনা জল দেওয়া দেখে একটু জল তৃষ্ণা পেয়ে গেছে, মানে জল দেখলেই ওর নয় জল তৃষ্ণা পেয়ে যায়, আর নয় জল নিয়ে খেলতে ইচ্ছে করে। তারপর প্রয়োজন মতন জল দিয়ে দেবে যাতে ঝুরঝুরে পোলাওটা হয়। তারপর আর কি সিটি আসলেই ভালো করে কাঁচা পেঁয়াজ, একটুখানি চাটনি নিতে পারো, বা একটু আচার একটু লেবুর সাথে খেয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পরের দিন সকাল থেকে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। ওই একটু মাঠি নিয়েছে আর একটু চা নিয়েছিলাম। কৃষ্ণবাবু এই যে দেখো মুখটাকে কীরকম ফুটবলের মতন ফুলিয়ে রেখেছে, মাঝে মধ্যে যখন রেগে যায় বা ঘুম থেকে উঠে মুডটা ভালো থাকে না, এরকম মুখটাকে ফুলিয়ে বসে থাকে। এবারে আমাদের পৌষ সংক্রান্তি বলো বা মকর সংক্রান্তি বলো, একদম জমজমাট হতে চলেছে। এই সংক্রান্তি স্পেশাল কিছু বাজার করেছি যেগুলো আজকে কাজে লাগবে। কালকে রাতেই ভেবেছিলাম এই জিনিসগুলো দেখাবো, কিন্তু আমি কৃষুকে ঘুম পাড়া থেকে নিজেই ঘুমিয়ে পড়েছি। তো প্রথম যে জিনিসটা কিনেছি, মানে প্রথম যে জিনিসটা কেনা হয়েছে সেটা হলো কৃষু কালকে প্রথম ওর বাবার থেকে আবদার করেছে এই একটা স্ট্রবেরির বক্স। এটা দেখে ওর বাবার কোলের থেকে একদম ঝাঁপিয়ে স্ট্রবেরির মধ্যে চলে যাচ্ছিল। তো এই স্ট্রবেরিটা কেনা হয়েছে ওর জন্য। কি তো তুমি কোলে উঠবা, খাবে একটা? যদি না খাও তাহলে ধুয়ে দিতে হয় তোমার। আর এই আচারটা মোটামুটি ওই বাজারে গেলে আমরা এনেই থাকি, ওই আঙ্কেলটার থেকে 10 টাকা দামের আচার। পালং শাক, এটার মধ্যে রয়েছে তুর ডালের ফলটা। এই জিনিসটা আমরা ন্যাচারালি খাই না, তবে গুজরাটিরা ভীষণ পরিমাণে খায়। আর আজকে একটা স্পেশাল জিনিস বানানো হবে, সংক্রান্ত স্পেশাল, সেটাতে এই জিনিসটা লাগবে। আর একটা ফল মতন আছে, এইটার নামটা কি আমরা জানি না, এটার নামটা জিজ্ঞেস করেছিলাম, ওই পেয়েছি নিয়ে নিয়েছি, এরকম একটা ব্যাপার। তো এইটার ভেতরেও একটা বীজ মতন থাকে,
তো এটাও ওরা সবজিতে ইউজ করে, তো এটাও আমরা নিয়ে এসেছি। আমরা একদম মনে প্রাণে এবার একটু গুজরাটি খাবারকে নিজেদের করতে চাই, কারণ খাওয়ার সব জায়গারই টেস্টি, তো বানানোর উপর ডিপেন্ড করে। এটার মধ্যে নিয়ে এসেছি শিম, এটার মধ্যে নিয়ে এসেছি বোম্বাই লঙ্কা, বোম্বাই লঙ্কাই তো না, আকাশি লঙ্কা, যেটা সার দেওয়ার ফলে না অনেক বেশি মোটা হয়ে গেছে। এই যে এই লঙ্কাটা, তবে এটা স্মেলটা ভীষণ সুন্দর লাগে। বুলেট লঙ্কা, সরি বুলেট লঙ্কা আমিও। আর এই একটা আলু, এই আলুটা দেখে আমি তো অবাক। এই আলুটার ভেতর এর কালারটা পার্পল পার্পল, দেখতেই পাচ্ছ হয়তো তোমরা। এই আলুটার নাম হলো রতালু, এটাও আজকে লাগবে। কত দাম এই আলুটার, মানে সোনার মতন দাম। এই হলো টমেটো, এখানে ছোট ছোট আলু, নারকেল আমাদের পৌষ সংক্রান্তিতে লাগেই, তোমরা জানো। নারকেল, আদা, রসুন, পেঁয়াজ, এখানে মটর, আর এখানে ডাসা ডাসা পেয়ারা। আর যেই জিনিসগুলো লাগবে এটার মধ্যে রয়েছে গুড়, এটার মধ্যে চালের গুঁড়ো, আর এই জিনিসটা এটা হলো সিং তেল, মানে গ্রাউন্ডনাট অয়েল বলে এটাকে, ওই যেটা চিনে বাদাম, সেই বাদামের তেল। এইটা লাগবে আজকে সংক্রান্তিতে। আজকে যে জিনিসটা বানানো হবে গুজরাটি স্পেশাল খাবার, সেটাতে এই তেলটা ছাড়া টেস্টই আসবে না, তার জন্য এই তেলটা কেনা হয়েছে। আর মোটামুটি এই যে কাঁচকলা, এই কলাটা আলাদা ধরনের। আর এই হলো লাউ, এই হলো আমাদের সংক্রান্তি স্পেশাল বাজার। আরো কিছু রয়েছে, যেরকম ধরো দুধ কিনেছি, আটা, এই জিনিসগুলো নেওয়া হয়েছে, একটু মেথি শাক নেওয়া হয়েছে। ভালো, হেভি টেস্টি। তো এই হলো আমাদের সংক্রান্তি স্পেশাল বাজার। আজকে সংক্রান্তি, মানে আজকে 14 তারিখ, একটু পরের থেকেই আরেকটা ব্লগ শুরু হবে। আর কালকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই, তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ঝলমলে ভিডিওতে। কৃষ্ণ, স্ট্রবেরি খাচ্ছ? ভালো ভালো, কেমন করে খায় একটু দেখিয়ে দাও বাবাইকে, কেমন করে খায়? হাম করে খায়, তাই না? হাম করে খায়। খাও, আমাকে একটু খাইয়ে দাও। হ্যাঁ, ও বাজার করেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা। আচ্ছা, একটু স্ট্রবেরি খাও, খেয়ে দেখাও তো, করে দাও। করে দাও তো, করে শোনা হলো না, এটা ঠিক করে। এখন আর করবে না, ক্যামেরার সামনে করতেই চায় না। চলো।